আজকে একটা খুব সেন্সিটিভ এবং খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে দু একটা কথা বলতে চাই। সেটা আর কিছু নয়, মানুষের বিয়ে সংক্রান্ত। কারণ যেহেতু আমি ঠাকুরের কাছে মানুষের ঘরে ঘরে যাই, এরকম বহু পরিবার দেখতে পাচ্ছি যে পরিবারগুলিতে এই বিয়ে করার সিদ্ধান্তটা ভুল হওয়ায় বহু পরিবার তছনছ হয়ে গেছে, কত কত সম্ভাবনাময় জীবন একদম নষ্ট হয়ে গেছে। সে ব্যাপারে আমার কিছু মতামত, কিছু বক্তব্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। কিছু দিন আগেই একটি দম্পতি আমার কাছে আসে, তাদের পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে আমার সাথে একটু কথা বলতে আসে। যে ছেলেটা সে বিয়ে করেছে তার কলেজের একজন জুনিয়রকে, সে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো ওয়েস্ট বেঙ্গলে। সেই কলেজে পড়াকালীন সময়ে একটি মেয়ের সাথে তার পরিচয় হয়, প্রেম হয়, বিয়ে করে। মেয়েটি তার চেয়ে 3-4 বছর ছোট। সেই ছেলেটি যে পরিবার থেকে এসছে, সেই পরিবারের ব্যাকগ্রাউন্ড হলো মা বাবা দুজনই টিচার, একটা মোটামুটি স্টেবল ফ্যামিলি। সে পরিবার থেকে সে ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে, মা বাবা এখন একটা প্রাইভেট কলেজে ফি দিয়ে পড়িয়েছে। আর যে মেয়েটির সাথে সে বিয়ে করেছে, মেয়েটি হলো এক শিল্পপতির মেয়ে। মেয়ের বাবা বিশাল সম্পত্তির মালিক, কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় বাড়ি, তাদের চলাফেরা খাওয়া দাওয়া সম্পূর্ণ একদম অ্যারিস্টোক্রেট ফ্যামিলি যাকে বলে। কিন্তু মেয়েটির সাথে তার সম্পর্ক হয়েছে, ছেলেটি দেখতে খুব হ্যান্ডসাম, মেয়েটির ভালো লেগেছে। তো বিয়ে করার পর সে জানতে পারে তার স্ত্রী প্রত্যেকদিন মদ্যপানের অভ্যাস আছে। সে নাকি বাবার বাড়িতে প্রত্যেকদিন রাত্রিবেলা মদ খেত। এবং সে বউটি জানালো যে তার বাড়িতে তার বাবা মা ভাই সবাই একসাথে বসে মদ খায়। তো সে তার স্বামীকে বললো যে আমার তো প্রত্যেকদিন মদ লাগবে, তোমার মদ আবার যেমন তোমার মদ নয়, খুব দামি মদ লাগবে। তো স্ত্রীর আবদার স্বামী মেটাচ্ছে, কিন্তু এই মদ প্রত্যেকদিন কিনে আনতে এবং স্ত্রীর সাথে সেও খাচ্ছে, দুইজনে প্রত্যেকদিন মদ খাচ্ছে। তো খেয়ে তাদের জীবন চলছে। কিন্তু দেখা গেল সে যে বেতন পায়, সেই বেতন দিয়ে তার সংসার চলে না, কারণ মদের পিছনে বহু টাকা চলে যায়। তখন সে বাধ্য হয়ে তার মা বাবার কাছে টাকা চায়। মা বাবা প্রত্যেক মাসে 40-50 টাকা ছেলের সংসারে পাঠায়। ছেলে নিজের বেতন এবং মা বাবার পাঠানো টাকা দিয়ে সংসার চালায়, মদ কিনে। কিন্তু সমস্যা হলো এই গত বিয়ে করছে 3-4 বছর হচ্ছে, তাদের সন্তানাদি হয়নি, দুজনেই মদ খেয়ে ঘুমায়। এখন সমস্যা হলো ছেলেটি আরেকটি মেয়ের সাথে পরিচয় হয়েছে অফিসে, এবং ওই মেয়েটির সাথে সে সম্পর্কে জড়িয়েছে। এবং সে তার স্ত্রীর সামনেই ওই মেয়েটির সাথে ভিডিও কলে কথা বলে, এবং স্ত্রীকে সে সরাসরি বলেছে যে তোমাকে বিয়ে করে আমি কিছু পাইনি, তা আমি আরেকটি বিয়ে করবো, তুমি আমাকে ডাইভোর্স দিয়ে দাও। এই নিয়ে সংসার চরম অশান্তি। তো আসলো আমার সাথে কথা বলতে, আমি আমার মতো কথা বলেছি। তো এটা একটা দুঃখজনক একটা পরিণতি। তেমনি আরেকটি মেয়ের সাথে পরিচয় হলো। মেয়েটির বাবা উচ্চশিক্ষিত, একটা ব্যাংকের ম্যানেজার। মেয়েটি কলেজে পড়ার সময় একটি ছেলের সাথে পরিচয় হয়। সেই ছেলেটি তার খুব দামি একটা বাইক নিয়ে আসতো, খুব হ্যান্ডসাম, খুব স্টাইলিশ করে কথা বলে, এবং সেই মেয়েটিকে সে খুব উচ্চ প্রশংসা করে ফ্লার্টিং করে মেয়েটিকে পটিয়েছে। মেয়েটি মুগ্ধ হয়েছে, বিয়ে করেছে, এবং সে ছেলেটি জানিয়েছে তার বাড়িতে বিশাল বড় বাড়ি, বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এই সমস্ত বলেছে। বিয়ের পর মেয়েটি জানলো যে তার শ্বশুরমশাই ওই এলাকার একজন কুখ্যাত ড্রাগ ব্যবসায়ী, এবং তার স্বামীও ওই ড্রাগ কারবারের সাথে যুক্ত। শুধু তাই নয়, তার স্বামী নিয়মিত ড্রাগ এডিক্ট। ছেলেটির বউটির একটি বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে 3 বছর বয়স। এখনো বউটি খুব চিন্তিত যে তার এই সন্তানের ভবিষ্যৎ কি হবে, এই পরিবারে থাকলে সেও একদিন ড্রাগ এডিক্ট হবে। এই নিয়ে সে চরম দুঃখে আছে। যখন আমি তার বাড়িতে গেলাম ঠাকুরের কাছে, সে খুব কান্নাকাটি করছে। এরকম বহু ঘটনা বলে শেষ করা যাবে না। তো কথা হলো, এই বিয়ে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। মানুষ সারা জীবন যতগুলি সিদ্ধান্ত নেয়, তার মধ্যে এই বিয়েটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এই বিয়ের সিদ্ধান্ত নিতে গিয়ে যদি ভুল হয়, তাহলে মানুষের সারা জীবন ছারকার হয়ে যায়। আবার এমন বহু মানুষের দেখেছি যে বিয়ের পর তার জীবন দিন দিন উত্তরোত্তর উন্নতির পথে যাচ্ছে। জীবনে এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের উপর আমার সারা জীবনে ভালো থাকা খারাপ থাকা নির্ভর করে। সেই সিদ্ধান্তটা তো হঠাৎ করে ঝোঁকের বসে, আবেগের বসে, কিছু বিচার বিবেচনা না করে, শুধু চেহারা দেখে পছন্দ হলো, ক্ষণিকের ভালো লাগলো,
লাভ এট ফার্স্ট সাইট, এসব মানদণ্ড দিয়ে কাউকে সারা জীবনের সঙ্গী করে নেওয়া, সেটা কতটা ঝুঁকিপূর্ণ কাজ সেটা আধুনিক শিক্ষিত ছেলেমেয়েরা কমই বুঝতে পারে। জুয়া খেলা সবকিছু ঠিক আছে, টাকা দিয়ে জুয়া, কিন্তু জীবন নিয়ে জুয়া খেলা সেটা হলো বিয়ে। এভাবে কোনো কিছু বিচার বিবেচনা না করে, একটা বিয়ে করতে হলে কি কি বিচার বিবেচনা করা প্রয়োজন, আমি যখন বিয়ে করব কেমন বিয়ে করা প্রয়োজন, কেমন পরিবারের, কেমন মানসিকতার, কেমন পারিবারিক স্থিতি, সমস্ত কিছু বিচার বিবেচনা না করে শুধু চেহারা দেখে ভালো লেগেছে, তার হাসিটা দেখে ভালো লেগেছে, তার চোখ দুটি সুন্দর, তার গায়ের রং ফর্সা, তার বাবার টাকা আছে, এ ধরনের কিছু ক্রাইটেরিয়া দিয়ে সারা জীবনের সঙ্গী নির্বাচন করা অনেকটা ওই চোখ বুঝে যজ্ঞে ঘি ঢালার মতো। চোখ বন্ধ করে ঋষিরা যখন যজ্ঞে ঘি ঢালেন, সেই ঘি যজ্ঞের আগুনেও পড়তে পারে, বাইরেও পড়তে পারে, 50-50 চান্স। যদি ভালো হয় ভালো, আর খারাপ হলে সারা জীবন কান্নাকাটি। মানুষ যখন বাজারে গিয়ে একটা হাঁড়ি কিনে, সে হাঁড়িটাকে অনেক বাজিয়ে বাজিয়ে দেখে সেটা ফাটা আছে কিনা। বাজারে যখন আলু কিনে, টমেটো কিনে, সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে কোথাও পচা আছে কিনা, পোকায় কাটা আছে কিনা। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, বিয়ে করার সিদ্ধান্ত নিতে সামান্য এই বিচার বিবেচনাটুকু করে না। আজকাল কত কত উচ্চশিক্ষিত বুদ্ধিমতী মেয়েদের দেখি, যথেষ্ট বুদ্ধি, উচ্চশিক্ষিত, কিন্তু ভুল করে এমন একটা বিয়ে করেছে যে বিয়ের পর তার জীবন ছারখার হয়ে গেছে। অথচ বাকি সবাই বুঝছিল যে মেয়েটি ভুল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ওই মুহূর্তে আবেগে মেয়েটি অন্ধ হয়ে গেছে। এরকম বহু ছেলেকেও দেখেছি। এমন একটা মেয়েকে বিয়ে করেছে, সবাই জানে যে মেয়েটি বিয়ে করে সুখে থাকে, কিন্তু সে বিয়ে করেছে। তো এটা একটা চরম বোকামি। জীবনে এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত এমন একজন গুরুজনের কাছে পরামর্শ নিতে হয়, যিনি আমার শুভানুদ্দায়ী, যিনি অভিজ্ঞ, যার এই জীবন সম্পর্কে, বিয়ে সম্পর্কে যার অভিজ্ঞতা রয়েছে, জীবনের পরিণতি সম্পর্কে যিনি অনেক দেখেছেন, এমন একজন শুভানুদ্দায়ী জ্ঞানী গুরুজনের কাছে গিয়ে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিলে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো নিজের মা বাবার সম্মতি নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে বিয়ে করে, তাতে ভুল হওয়ার সিদ্ধান্ত কম থাকে। আমি আমার আবেগের বসে, কামের আবেশে একটা নিজের মোহে আটকে কাউকে বিয়ে করা চরম হঠকারিতা, নিজের জীবনের প্রতি হঠকারিতা। বিয়েটা কখনো নিজের ব্যক্তিগত ব্যাপার নয়। অনেকেই বলে যে আমার ব্যক্তিগত জীবন, মোটেও নয়। বিয়ে কারো ব্যক্তিগত ব্যাপার নয়। বিয়ের সাথে আমার ভবিষ্যৎ প্রজন্ম জড়িত, আমার বংশ জড়িত, তাই আমার সমাজ এই বিয়ের সাথে জড়িত, আমার দেশ জড়িত। আমার বিয়ে যদি ঠিকঠাক না হয়, তাহলে আমার সন্তান সন্ততি কখনো ভালো হবে না। আমার বিয়ের পর যদি সাংসারিক জীবন যদি শান্তির না হয়, আমার সন্তান সন্ততি কখনো সঠিক মানসিক স্বাস্থ্য সম্পন্ন হবে না। তাই আমি কতগুলো অসুস্থ শিশুর জন্ম দেব, সেই অসুস্থ শিশু ভবিষ্যতে অসুস্থ নাগরিক হবে, দেশের বোঝা হয়ে দাঁড়াবে। আমার বিয়ে যদি ভুলভাল হয়, সেই বিয়ের জন্য আমার পারিবারিক অশান্তি শুরু হবে। দুই পরিবার যদি সামঞ্জস্য না থাকে, পাত্রপক্ষ, তাহলে সেই পারিবারিক শান্তি কখনো হবে না। তাই অনেক কিছু বিচার বিবেচনা করার আছে। এমন একটা ভাইটাল ডিসিশন নেওয়ার আগে অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলি আমরা জানি না, কিন্তু আমাদের আর্য ঋষিরা, আমাদের গুরুজনরা সে ব্যাপারে অনেক ক্রাইটেরিয়া ওনারা স্থির করেছেন, যে কোন পরিবারের সাথে কোন পরিবারের, কোন বয়সের সাথে কোন বয়সের মেয়ের বিয়ে হবে, ছেলে মেয়ের শিক্ষাগত পার্থক্য বা যোগ্যতা কিরকম থাকা উচিত, পারিবারিক স্থিতির পার্থক্য কিরকম থাকা উচিত, বংশগতির পার্থক্য কিরকম থাকা উচিত, সমস্ত কিছু বিচার বিবেচনা করে আগের দিনে ঘটকরা বিয়ে ঠিক করত। এবং তার ফলে অধিকাংশ ক্ষেত্রেই পারিবারিক শান্তি বজায় থাকতো। হ্যাঁ, যে কোনো সংসারে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি, সামান্য রাগ অভিমান এগুলি হয়, প্রত্যেক সংসারই হয়। কিন্তু যদি বিয়েটা সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সমস্ত রাগ অভিমানের পরেও একটা স্থিতিশীলতা বজায় থাকে, বিয়ে ভেঙে যায় না, বিয়েটা অসহ্য হয়ে ওঠে না। কিন্তু যদি অসামঞ্জস্যপূর্ণ বিয়ে হয়, তাহলে কিন্তু
বিয়ে টেকানো মুশকিল। একটি গুরু ভাই শ্রী শ্রী আচার্যদের কাছে গিয়ে বলছিলেন যে আমার ছেলেকে বিয়ে করাতে চাই, আপনি দয়া করে আশীর্বাদ করুন। তখন শ্রী শ্রী আচার্য খুব মূল্যবান একটা কথা বলছিলেন, বললেন, শুনেন, ছেলেকে বিয়ে করাচ্ছেন, মনে রাখবেন বাড়ির বউ কোনো ফুটবল খেলা জেতা কাপ না বা শিল্ড না, যে বাড়ির শোকেজে সাজিয়ে রাখলাম আবার পাড়ার সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম যে দেখো আমার বৌমা কত সুন্দর। আপনি আগে ডিসিশন নেন যে বিউটিফুল মেয়ে বিয়ে করাবেন না ডিউটিফুল মেয়ে বিয়ে করাবেন। যদি ডিউটিফুল মেয়ে বিয়ে করেন তাহলে এমন মেয়েকে বিয়ে করাবেন যে মেয়ে আপনার সংসারে এসে সবাইকে নিয়ে চলতে পারবে, যে মেয়েকে বিয়ে করার পর আপনার ছেলে ইষ্টকাজেরও এগিয়ে যাবে, যে সাংসারিক বুদ্ধি আছে। আর চেহারা চাকচিক্য দেখে বাবার ব্যাংক ব্যালেন্স থেকে যদি বিয়ে করেন তাহলে কিন্তু ঠকতেও পারেন। তেমনি একটি মেয়ে এসে বলছে যে আমার জন্য বাড়ির মানুষ পাত্র দেখছে, আমি কিরকম ছেলে বিয়ে করবো। তখন শিশু আসতে বললেন, শোন, তুই এমন ছেলেকে বিয়ে করবি সে তোকে খুব ভালোবাসে, তোকে রাজরানী করে রাখে, কিন্তু এমন ছেলেকে বিয়ে করবি না যে তোকে বিয়ে করার জন্য তোর পেছনে কুকুরের মতো ঘুরঘুর করছে, যে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে আদর্শ বিসর্জন দিয়ে শুধু তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছে। তাই মেয়েদেরও জানা দরকার যে কেমন ছেলে আমার স্বামী হতে পারবে, আর ছেলেদেরও জানা দরকার যে কেমন মেয়ে আমার বউ হতে পারবে, আমার পরিবারের সাথে সামঞ্জস্য বজায় রাখতে পারবে, আমার বংশগতির সাথে মিল খাবে। সেই ব্যাপারে যত বিবাহের বিজ্ঞান রয়েছে সে বিজ্ঞান যিনি জানেন তার কাছে যেতে হয়। আমি দ্বিপাতা বিজ্ঞান পড়েছি বলেই, একটা ডিগ্রি আছে বলে নিজেকে চরম বিজ্ঞান মনস্ক ভেবে সমস্ত প্রাচীন ঋষিদের মতবাদগুলিকে হেলায় উড়িয়ে দিয়ে আমি সব জানি সব বুঝি এই ভেবে বসে থাকলে ও জীবনটা নরকে যাবে। এবং এই কারণে অধিকাংশ ছেলে মেয়েদের জীবন নরকে যাচ্ছে। ওরা হিন্দি সিনেমা দেখে, বাংলা সিনেমা দেখে জীবন সম্পর্কে ধারণা নিচ্ছে, ভাবছে যে একটা সুন্দরী মেয়ে হলে আমার বউ হতে পারে, আর মেয়েরা ভাবছে যে একটা বডি বিল্ডিং করা, স্কিনটেড গেঞ্জি পরা, দামি বাইক আছে, সানগ্লাস আছে, খুব স্টাইল করে কথা বলতে পারে, খুব প্রশংসা করতে পারে, এবং একটা ছেলে হলে যে বিয়ে করা যায়। কারণ তাদের বয়স কম, ম্যাচুরিটি কম, আবেগ বেশি। এই ইমমেচিউর আবেগের কারণে তাদের জীবনে বহু ভুল সিদ্ধান্ত নিচ্ছে। তাই বিয়ে তোটা খেলনা, বিয়ের সাথে আমার বললাম যে জনন জড়িত এবং ভবিষ্যৎ বংশধর জড়িত। বিয়েটা শুধু নিজের একটা কিছুক্ষণের একটা এক্সাইটমেন্টকে প্রশমিত করার জন্য নয়। বিয়ের পর সন্তান সন্ততি আসে, সেই সন্তান সন্ততি কিরকম হবে, তাদের মানসিকতা কিরকম হবে, তাদের জীবন কিরকম, তা নির্ভর করে আমি কিরকম বিয়ে করছি। কারণ জন্মের সাথে তো একটা জিনের ব্যাপার রয়েছে, জেনেটিক ক্রসিং এর ব্যাপার রয়েছে। আমরা যখন একটা কুকুর কিনি বাজার থেকে, ধুম করে যখন একটা কুকুর কিনি না, আগে ইন্টারনেটে সার্চ করি যে ডোবারম্যান, অ্যালসেশিয়ান, জার্মান শেপার্ড, এই কুকুরগুলি কোন কুকুরটার বৈশিষ্ট্য কিরকম, কোন কুকুরের রূপ কম হয়, কোন কুকুর আকারে ছোট হয়, কোনটা বড় হয়, কোনটা বেশি ঘেউ ঘেউ করে, কোনটা কামড়ায় বেশি, কোনটা কামড়ায় না, কোনটা সহজে পোষ মানে, কোনটা বেশি অর্ডার পালন করে, কোনটা বেশি তাড়াতাড়ি শিখতে পারে, সমস্ত বিচার বিবেচনা করে আমার পরিবার এবং আমার ব্যক্তিগত প্রয়োজনের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ সেই কুকুরটা আমরা কিনি। কেউ জার্মান শেপার্ড কিনে, কেউ ডোবারম্যান কিনে, কেউ ছোট কুকুর কিনে, কেউ বড় কুকুর কিনে, নিজের পরিবারের সাথে নিজের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে। একটা কুকুর কিনতে এত কিছু বিবেচনা করি। আর একটা মানুষ যার সাথে আমি সারা জীবন কাটাবো, যার উপর আমার জীবনে সুখ দুঃখ নির্ভর করছে, সেই মানুষটাকে আমি বিচার বিবেচনা না করে শুধু চোখের একটু ভালো লাগলো, একটু হাসি ভালো লাগলো, একটু ফিগার ভালো লাগলো, আমি বিয়ে করে ফেলছি। আমাদের জীবনে দুঃখ হবে না তো কার জীবনে হবে? আরে আমাদের বাড়িতে যদি ডোবারম্যান কুকুর থাকে তো রাস্তার নেড়ি কুকুরের সাথেও তার ব্রিডিং করায় না। যদি করায় তাহলে যে কুকুর বাচ্চাটা হবে সেটা কিন্তু না নেড়ি কুকুর হবে না ডোবারম্যান হবে। তো আমি যেমন খুশি তেমন একটা পরিবারের মেয়েকে বিয়ে করে ফেলছি, আর আমি ভাবছি যে আমার সন্তান সন্ততি ভালো হবে, সেটা হয় না। সেটা বিজ্ঞান, জেনেটিক ক্রসিং একটা বিধি মেনে চলে, আমার মন মাফিক চলে না। শুধু ভালো লেগেছে বলেই কাকে বিয়ে করতে হবে সেই যুক্তিটা ধোপে টেকে না। ভালো তো আমার অনেক কি লাগে, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালো লাগে, শাহরুখ খানকে ভালো লাগে, শ্রীদেবীকে ভালো লাগে, ঐশ্বর্যা রায়কে ভালো লাগে। আমি কি সবাইকে বিয়ে করি? অনেকে বাড়ি কুকুরকে খুব ভালোবাসে তাই কুকুরকে বিয়ে করে। তাই ভালোবাসি বা ভালো লাগে বলে কাকে বিয়ে করতে হবে সেটা যুক্তিযুক্ত কথা নয়। আমি বিয়ে করার পর অবশ্যই ভালোবাসতে হবে।
ভালো আমি অনেককে বাঁচতে পারি, অনেকের অনেক কিছু, কারো চোখ ভালো লাগে, কারো গান ভালো লাগে, কারো চুল ভালো লাগে, কারো কবিতা ভালো লাগে, তার সাথে বিয়ের সম্পর্ক নেই। বিয়ে সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাই জীবনটা জুয়া খেলা নয়, জীবনটা অন্ধের মতো কোথাও থক্কু পালানোর মতো নয়। এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা কোনো গুরুজনের কাছ থেকে, কোনো জ্ঞানী মানুষের কাছ থেকে জানছি না যে কীভাবে বিয়ে করা উচিত। তাই জীবনটা সুখে রাখতে হলে এই ভাইটাল ডিসিশনটা যিনি জানেন, যদি কারো জীবনে গুরু থাকে, আচার্য থাকে, তার কাছ থেকে জেনে নিতে হয়। তাই জীবনে গুরু বা আচার্য অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে এই গুরুর কাছে বা আচার্যের কাছে গিয়ে পরামর্শ করতে হয়। তাদের সিদ্ধান্ত নিয়ে, তাদের পরামর্শ নিয়ে করলে জীবনে ভুল কম হয়, জীবনটা সহজ হয়। আর তা নাহলে হোঁচট খেতে খেতে, আঘাত খেতে খেতে সারাটা জীবন অন্ধকারময় হয়ে যায়, জীবনটা উপভোগ্য হয়ে ওঠে। তাই আমাদের আর্য ঋষিরা বিয়ে সংক্রান্ত কতগুলি বিধিনিষেধ আরোপ করেছিলেন। ওনারা বলতেন যে বিয়েটা যেন সামঞ্জস্যপূর্ণ হয়। সামঞ্জস্যপূর্ণ মানে পাত্র এবং পাত্রী দুইজনেরই বর্ণ, বংশ, গোত্র, বয়স, যোগ্যতা, পারিবারিক স্থিতি সমস্ত কিছু বিচার বিবেচনা করে সামঞ্জস্যপূর্ণ বিয়ে করা। তার জন্য ক্রাইটেরিয়া আছে, কোন বর্ণের সাথে কোন বর্ণের, কোন গোত্রের সাথে কোন বর্ণের বিয়ে হবে না না হবে, সে ব্যাপারে ঋষিদের বলা আছে আমাদের শাস্ত্রে। এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে সামঞ্জস্যপূর্ণ বিয়ে করলে বিয়েটা ভুল কম হয়। তারপর সামঞ্জস্যপূর্ণ বিয়ে হলে যে ঝগড়াঝাটি বা অশান্তি হয় না তা না হয়। তারপরে জীবনে যদি স্বামী স্ত্রী দুইজনের জীবনে যদি একজন অভিভাবক থাকে, একজন আচার্য থাকে, বা একজন গুরুজন থাকে, যাকে তার অভিভাবক হিসেবে মেনে নেন, যার পরামর্শ ওনারা শুনেন, যার আদেশ মতো চলেন, তাহলে দুইজনের মধ্যে অশান্তিটা কম হয়, বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। আর যদি কারো এই স্বামী স্ত্রী দুইজনের জীবনে যদি কোনো অভিভাবক না থাকে, যার কাছে গিয়ে ওনার সমস্যার সমাধান পান, যখন দুইজনের মধ্যে কনফ্লিক্ট হয়, তখন যার কাছে গেলে এই সমাধানের সূত্র পাওয়া যায়, এমন কোনো মানুষ যদি না থাকে, তাহলে বৈবাহিক জীবন খুব ভঙ্গুর হয়ে ওঠে। তাই এই দাম্পত্য শান্তির জন্য প্রথমে প্রয়োজন সঠিক বিবাহ, এবং তা ওই ঋষিদের বিধান অনুযায়ী বর্ণ, বংশ, গোত্র, বয়স সমস্ত কিছু বিচার বিবেচনা করে সামঞ্জস্যপূর্ণ বিয়ে। আর বিয়ের পর একজন পারিবারিক অভিভাবক, যিনি গুরু হতে পারেন, আচার্য হতে পারেন, তার আদেশ মতো চলা, তাকে মাথায় নিয়ে চলা, তাহলে জীবন সুন্দর হয়, দাম্পত্য জীবন সুন্দর হয়, পারিবারিক শান্তিও বজায় থাকে।